আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি জিন তত্ত্বের ক্লাসে। আজকের টপিকটা হচ্ছে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো এদের মানে কি, শব্দটার মানে কি আসলে আগে সেটা বুঝি। ইরাইথ্রোব্লাস্ট মানে কি? আমরা আরবিসি পড়ছি না? পূর্ণাঙ্গ অবস্থায় ওকে বলা হয় আরবিসি বা ইরাইথ্রোসাইট, কিন্তু এটা যখন বাচ্চা অবস্থায় থাকে তার নাম হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট। আর ইরাইথ্রোব্লাস্টোসিস মানে কি? ইরাইথ্রোব্লাস্টোসিস মানে হচ্ছে আরবিসি এর ভাঙন। মানে একটা আরবিসি সেটা পূর্ণাঙ্গ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে, ভেঙে চুরে ওর ভিতরে দেখা হিমোগ্লোবিন গুলা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরবিসি তো হিমোগ্লোবিন ক্যারি করে, আর হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে। তো আরবিসি যদি ভেঙে যায়, ইরাইথ্রোব্লাস্টোসিস মানে আরবিসির ভেঙে যাওয়া। আরবিসি ভেঙে গেলে ওর ভিতরে থাকা হিমোগ্লোবিন গুলো নষ্ট হয়ে যাবে। তো ইরাইথ্রোব্লাস্টোসিস বলতে এখানে বোঝানো হচ্ছে আরবিসি এর ভাঙন। ফিটালিস মানে কি? এই যে ফিটাস শব্দটা আছে, এটা কি আসলে দেখি। তোমরা কি ভাই বলতে পারো আমরা মায়ের পেটে এভারেজে কতদিন থাকি? সবাই তো আমরা মায়ের পেটে ছিলাম। কতদিন ছিলাম মায়ের পেটে? আমরা মায়ের পেটে থাকি এভারেজে 40 সপ্তাহ। মায়ের পেটে আমরা থাকি 40 সপ্তাহ। এর মধ্যে প্রথম 8 সপ্তাহ আমাদেরকে বলা হয় এমব্রায়ো বা ভ্রূণ। প্রথম 8 সপ্তাহ বলা হয় ভ্রূণ। 8 সপ্তাহ পার হয়ে গেলে আমাদের বলা হয় ফিটাস। বুঝছো কিনা? তাহলে দেখো, এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে একটা বাচ্চা মায়ের পেটে আছে, তার বয়স 8 সপ্তাহ হচ্ছে বেশি হয়ে গেছে। এমন অবস্থায় যদি তার আরবিসি ভাঙতে শুরু করে, সেই কন্ডিশনকে আমরা বলি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ক্লিয়ার ভাই জিনিসটা? শব্দের মিনিংটা বুঝতে পারছি কিনা? ফ্রেজটার মিনিং কি? ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস মানে হচ্ছে ফিটাস থাকা অবস্থায়। ফিটাস মানে কি? 8 থেকে 40 সপ্তাহ বয়সের বাচ্চাকে মায়ের পেটে থাকা অবস্থায় ফিটাস বলা হয়। সেই ফিটাসের আরবিসি গুলা ভেঙে যাচ্ছে। আরবিসি ভেঙে গেলে হিমোগ্লোবিন নষ্ট হবে, জন্ডিস হয়ে যেতে পারে, বাচ্চা মারাও যেতে পারে। এই টোটাল কন্ডিশনটাকে আমরা বলি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন কখন একটা বাচ্চার ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে? এটা হওয়ার কন্ডিশন কি? এটা হওয়ার কন্ডিশন হচ্ছে যদি এমন হয় ভাইয়া, যে একটা পরিবারের বাবার রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ, বাবার রক্তের টাইপ হচ্ছে পজিটিভ, মা মায়ের রক্তের টাইপ হচ্ছে নেগেটিভ, প্রথম সন্তান যে আছে তার রক্তের টাইপও পজিটিভ, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সন্তানে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবার সম্ভাবনা রয়েছে। কথা কি বুঝতে পারছি কিনা? রক্তের গ্রুপ ম্যাটার করতেছে না, যে এ গ্রুপ না বি গ্রুপ না এবি গ্রুপ ও গ্রুপ না, অনলি টাইপ। বাবার রক্তের টাইপ পজিটিভ, মায়ের রক্তের টাইপ নেগেটিভ, প্রথম সন্তানের রক্তের টাইপ পজিটিভ। প্রথম সন্তানের কিন্তু কোনো সমস্যা হবে না, প্রথম সন্তান সহি সালামতে পেট থেকে বের হয়ে আসবে। প্রবলেম হতে পারে পরবর্তী সন্তানগুলায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সন্তানে, যদি তাদের রক্তের গ্রুপ পজিটিভ হয় আর কি। সেক্ষেত্রে এদের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে এরা কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারে। এবং এটাতে হয় কি, ফিটাস থাকা অবস্থায় আরবিসি গুলো ভেঙে যায়। ঘটনা হচ্ছে এই যে কথাগুলো আমি বলে গেলাম, এগুলোর পিছনে কারণটা তো বুঝাইতে হবে। তা একটু বোঝার চেষ্টা করি। ইজি, কিন্তু খুব একটা কঠিন কিছু না। দেখো, এই মনে করো হচ্ছে মায়ের রক্ত প্রবাহ, আর এখানে আছে সন্তানের রক্ত প্রবাহ। হ্যাঁ, উপরে আমি দেখালাম মায়ের রক্ত, নিচে আমি দেখালাম সন্তানের রক্ত। তো তোমরা জানো, সন্তান মানে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তান কিন্তু মায়ের কাছ থেকে পুষ্টিগুলো সংগ্রহ করে এবং নিজের যে বর্জ্যগুলো আছে সেগুলো মায়ের রক্তের মধ্যেই অপসারণ করে। সন্তান তো নিজে হাত দিয়ে মায়ের পেট থেকে বের হয়ে খাবার খেয়ে আসে নাকি? মানুষের বেলা তো আসে না, ক্যাঙ্গারুতে আসে অবশ্য। ক্যাঙ্গারুর কিন্তু বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে আবার মায়ের পেটে আসে। মানুষে তো সেটা হয় না। মানুষের সন্তান মায়ের থেকে রক্ত নেয় আর বর্জ্যগুলা মায়ের পেটের মধ্যে অপসারণ করে। এই মায়ের রক্ত আর সন্তানের রক্তের মাঝখানে যে ব্যারিয়ারটা আছে,
বা যে কানেক্টরটা আছে এটাকে আমরা বলি হচ্ছে, এটার নাম কি ভাইয়া? অমরা। অমরা, এটার নাম হচ্ছে কি? অমরা। এখন অমরার ব্যাপারে মনে রাখবা, অমরা কিন্তু একটা অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা মানে কি? মানে কিছু জিনিসকে ও পাস হতে দেয়, একদিক থেকে আরেক দিকে যেতে দেয়, আবার কিছু জিনিসকে ও পাস করতে দেয় না। যেমন মনে করো এখানে একটা আরবিসি আছে, আর মায়ের আরবিসি, ও কখনোই মায়ের আরবিসি কে বাচ্চার মধ্যে আসতে দিবে না। মায়ের আরবিসি যেহেতু অনেক বড় সাইজ, এত বড় জিনিসকেও বাচ্চার মধ্যে আসতে দিবে না। কিন্তু মনে করো যেগুলো ছোট সাইজের জিনিসপাতি, যেমন ধরো একটা অ্যান্টিবডি বা একটা গ্লুকোজ, ছোট সাইজের জিনিসপাতি, ওগুলোকে সুন্দর মতো মায়ের দেহ থেকে সন্তানে যেতে দিবে, আবার সন্তানের কাছ থেকে মায়ের মধ্যেও আসতে দিবে। কিন্তু যেগুলো বড় সাইজের জিনিস আছে, আরবিসি, ডাব্লিউবিসি, এদেরকে যাতায়াত করতে দিবে না। তাই বলা হচ্ছে অর্ধভেদ্য। অর্থাৎ কিছু জিনিসকে পাস হতে দেয়, কিছু জিনিসকে পাস হতে দেয় না। এই কিন্তু অমরার বৈশিষ্ট্য, মাথায় রাখবা। অর্ধভেদ্য, এই কনসেপ্ট আমাদের দরকার আছে। তো আমি আবার একটু অমরাটা আঁকি। এই মাত্র অমরা। এখন এখানে কিন্তু কন্ডিশনটা আমাদের বুঝতে হবে, বাবার রক্তের টাইপ পজিটিভ, মায়ের রক্তের টাইপ নেগেটিভ, প্রথম সন্তান পজিটিভ, দ্বিতীয় সন্তানও পজিটিভ, তাহলে দ্বিতীয় সন্তানের সমস্যা হতে পারে, প্রথম সন্তানে কিন্তু কিছু হবে না। তো মনে করো আমাদের, আমি জাস্ট একটা সিনারিও দেখি, মনে করো প্রথম সন্তানের জন্ম হচ্ছে 2030 সালে, ধরো আর কি, আর দ্বিতীয় সন্তানের জন্ম হবে ধরো 2033 সালে, ধরলাম আর কি। এখন দেখো প্রথম সন্তান, আমাদের কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। বাবার রক্তের টাইপ পজিটিভ, মা নেগেটিভ, প্রথম সন্তান পজিটিভ হয়েছে। প্রথম সন্তানের রক্তের টাইপ পজিটিভ মানে কি? রক্তের টাইপ পজিটিভ মানে হচ্ছে প্রথম সন্তানের যে আরবিসি গুলো আছে, সেই আরবিসির মধ্যে আরএইচ অ্যান্টিজেন আছে। ঠিক আছে, আরএইচ অ্যান্টিজেন আছে। কিন্তু খেয়াল করো ভাইয়া, মায়ের রক্তের টাইপ নেগেটিভ, তার মানে মায়ের যে আরবিসি আছে, সেই আরবিসিতে কিন্তু কি নাই ভাইয়া? আরএইচ অ্যান্টিজেন নাই। দেখো মায়ের আরবিসির মধ্যে আরএইচ অ্যান্টিজেন নাই, কিন্তু প্রথম সন্তানের আরবিসিতে আরএইচ অ্যান্টিজেন আছে। এখন ঘটনা হচ্ছে কি দেখো, ঘটনা হচ্ছে অমরা যেহেতু অনেক অর্ধভেদ্য একটা পর্দা, অমরা কিন্তু বাচ্চার আরবিসি কে মায়ের ভিতরে ঢুকতে দিচ্ছে না। অমরা দিয়ে হয়তো অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ যাওয়া আসা করতে পারে, বা প্রোটিনও যাওয়া আসা করতে পারে, কিন্তু এত বড় সাইজের আরবিসিটা বাচ্চা থেকে মায়ের রক্তে ঢুকতে পারে না। তো বাচ্চা যে 40 সপ্তাহ মায়ের পেটের ভিতর থাকে, তখন বাচ্চার আরবিসি কিন্তু মায়ের বডিতে প্রবেশ করতে পারছে না। বাচ্চার আরবিসি মায়ের বডিতে প্রবেশ করতে পারছে না। কিন্তু ঘটনা ঘটে কি ভাইয়া, বাচ্চা যখন ডেলিভারি হয়, বাচ্চা ডেলিভারির সময় আমরা জানি লেবার পেইন হয়, মায়েদের প্রচন্ড কষ্ট হয় এবং প্রচন্ড চাপের সৃষ্টি হয় জরায়ুর এলাকায়, এবং এত প্রেসারে, এত স্ট্রেসে, এত বেদনায় এই অমলাটা কিন্তু ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়। বুঝো কিন্তু, 9 মাস বাচ্চা চুপচাপ মায়ের পেটে ছিল, অমলা ইনট্যাক্ট ছিল, কোনো প্রবলেম হয় নাই অমলাতে। কিন্তু যেই দিন বাচ্চার ডেলিভারি হবে, ডেলিভারির সময় কিন্তু অমরা ক্ষতিগ্রস্ত হবে। এবং অমরা ক্ষতিগ্রস্ত হলে হবে কি, দেখো অমরা যখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন বাচ্চার যে আরবিসি আছে, সেই আরবিসি কিন্তু মায়ের বডিতে ঢুকে পড়বে। বাচ্চার আরবিসি কোথায় ঢুকে পড়লো? মায়ের বডিতে ঢুকে পড়লো ডেলিভারির সময়। তার আগে না কিন্তু 9 মাস খুব সুন্দর মিলেমিশে ছিল। যেদিন ডেলিভারি হবে সেদিনই হয় এই প্রবলেমটা, যে প্রথম সন্তানের, এটা প্রথম সন্তান, প্রথম সন্তানের এটা দ্বিতীয় সন্তান, প্রথম সন্তানের আরবিসি ভাইয়ের ডেলিভারির দিন কি হয়েছে? মায়ের বডিতে ঢুকে পড়ছে। এখন যেহেতু প্রথম সন্তানের রক্তের টাইপ পজিটিভ, ওর মধ্যে আরএইচ অ্যান্টিজেন আছে, এই আরএইচ অ্যান্টিজেন মায়ের কাছে পরিচিত নাকি অপরিচিত বলো? দেখো মায়ের রক্তের টাইপ যেহেতু নেগেটিভ, তাহলে এই আরএইচ অ্যান্টিজেনটা মায়ের কাছে অপরিচিত। তো ভাই মায়ের একটা ইমিউন সিস্টেম আছে না? মায়ের একটা ইমিউন সিস্টেম আছে না? এই ইমিউন সিস্টেম করবে কি, যখনই মায়ের ইমিউন সিস্টেম দেখবে যে তার ভিতরে একটা অপরিচিত অ্যান্টিজেন চলে আসছে, এই অপরিচিত অ্যান্টিজেনের এগেইনস্টে মায়ের শরীরে
অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? এই হচ্ছে অ্যান্টিবডি, এর নাম হচ্ছে RH অ্যান্টিবডি। বুঝতে পারছো কিনা? তাহলে খেয়াল করো, বাচ্চার রক্ত যেদিন মায়ের বডিতে ঢুকেছে, বাচ্চার রক্তে যেহেতু RH অ্যান্টিজেন ছিল, তাই মায়ের ইমিউন সিস্টেম কি করছে? ওর বিরুদ্ধে RH অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, এবং সেই RH অ্যান্টিবডি কিন্তু মায়ের রক্তের মধ্যে এখন চুপচাপ ঘুরে বেড়ায়। মায়ের কোনো ক্ষতি করতে পারে না, যেহেতু পরিমাণে অনেক সামান্য, মায়ের কোনো ক্ষতি করতে পারে না, বাট মায়ের রক্তের মধ্যে ঘুরে বেড়ায়। এখন এখন দ্বিতীয় সন্তান পেটে আসছে 3 বছর পরে। দ্বিতীয় সন্তান পেটে আসছে, দ্বিতীয় সন্তানের রক্তের টাইপও পজিটিভ। তাহলে দেখো, দ্বিতীয় সন্তানের রক্তের টাইপও ধরো পজিটিভ হয়ে বসে আছে। তো দ্বিতীয় সন্তান যখন পেটে আসছে, তখন আমরা দ্বিতীয় সন্তানের জন্য আয়োজন করছে, মায়ের দেহের খাবারগুলা সন্তানের মধ্যে দিচ্ছে, সন্তানের দেহের বর্জ্যগুলা মায়ের দেহে নিয়ে আসতেছে। এখন আমি তোমাদের বলছি, অমরা হচ্ছে অর্ধবেদ্য, মানে যেগুলো ছোট ছোট অণু আছে তাদেরকে যাতায়াত করতে দেয়, কিন্তু যেটা বড় অণু আছে, যেমন RBC WBC, এদেরকে যাতায়াত করতে দেয় না। এখন খেয়াল করো, মায়ের রক্তের মধ্যে এই যে RH অ্যান্টিবডি গুলা ঘটতেছে, এই RH অ্যান্টিবডি গুলা কিন্তু বড় অণু না, এগুলো কিন্তু ছোট অণু, ছোট প্রোটিন অণু। বুঝতে পারছো? RBC তো অনেক বড়, সেই তুলনায় RH অ্যান্টিবডি অনেক ছোট। তাহলে এখন হবে কি? এই RH অ্যান্টিবডি কিন্তু খুব সহজেই মায়ের রক্ত থেকে সন্তানের রক্তে চলে আসবে। দেখো, বুঝতে পারছো? যেহেতু আমরা অর্ধভেদ্য, আমরা RBC কে যাতায়াত করতে দেয় না, সত্য, যতদিন ইনট্যাক্ট থাকে RBC কে যাতায়াত করতে দেয় না, কিন্তু আমরা অলওয়েজ কিন্তু অ্যান্টিবডিকে যাতায়াত করতে দেয়। তোমরা পড়ছো যে মায়ের দেহ থেকে বাচ্চার দেহে ইমিউনোগ্লোবিন জি আসে, পড়ছো না? পড়ছো মনে হয়। আমরা পাস করতে পারে, মানে অ্যান্টিবডি গুলো, এটা তো অ্যান্টিবডি, অ্যান্টিবডি কিন্তু মায়ের রক্ত থেকে বাচ্চার রক্তে আসতেই পারে। তাহলে এই যে RH অ্যান্টিবডিটা আছে, এটা মায়ের রক্ত থেকে বাচ্চার রক্তে চলে আসছে। এখন দেখো, বাচ্চার রক্তে আগে থেকে RH অ্যান্টিজেন আছে, যেহেতু পজিটিভ টাইপ অ্যান্টিজেন তো আছে। আবার মায়ের বডি থেকে কি আসছে? RH অ্যান্টিবডি আসছে। এখন তোমাদের কাছে আমার সবিনয় প্রশ্ন, RH অ্যান্টিজেন আর RH অ্যান্টিবডি, এরা একজন আরেকজনের দোস্ত নাকি দুশ্মন? বন্ধু নাকি শত্রু? উই আর লুকিং ফর শত্রু জিয়ার। যাই হোক, দেখো, RH অ্যান্টিজেন একটা হচ্ছে কি RH অ্যান্টিবডি, এরা কিন্তু একটা একটা শত্রু, মহাশত্রু, চিরশত্রু। তাহলে দেখো, এই RH অ্যান্টিজেন আর RH অ্যান্টিবডি, এরা একটা একটার সাথে যুদ্ধ করবে, এবং যুদ্ধ করে হবে অ্যাগ্লুটিনেশন। তো ওরা যুদ্ধ করছে ভালো কথা, ওদের যুদ্ধে খবর হয়ে গেছে বাচ্চার রক্তের মধ্যে এই RH অ্যান্টিজেন আর RH অ্যান্টিবডির তুমুল যুদ্ধ হবে। যেহেতু এরা একটা একটা শত্রু, এদের মধ্যে তুমুল যুদ্ধ হবে, অ্যাগ্লুটিনেশন হবে, এবং সেই যুদ্ধের রক্ত যাবে জমাট বেঁধে, এবং এই জমাট বাঁধা রক্ত ঠিক মতো নড়াচড়া করতে পারবে না, ভাঙচুর হওয়া শুরু করবে। এটাকেই আমরা বলি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। বুঝা গেছে? এটা কখন হতে পারে? যদি পজিটিভ টাইপের বাবার সাথে নেগেটিভ টাইপের মায়ের বিয়ে হয়, প্রথম সন্তান যদি পজিটিভ টাইপের হয়, তাহলে পরবর্তী সন্তানদের এই ঝামেলায় পড়তে হতে পারে, ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন এটা শুনে আমি জানি আমার অনেক ছাত্রী টেনশনে পড়ে গেছে। ক্লাস তো নেই, অফলাইনে প্রচুর, জানি তো কারা টেনশনে পড়ছে, আমি জানি। সেটা হচ্ছে খারা যেসব ছাত্রীর এই যে রক্তের টাইপ হচ্ছে নেগেটিভ, তারা টেনশনে পড়ে গেছে, কারণ তার রক্তের টাইপ তো নেগেটিভ। তো নেগেটিভ তো একটু রেয়ারই, সে যদি পজিটিভ টাইপের কাউকে বিয়ে করে, সে তো মুশকিলে পড়ে যাবে, তার তো বাচ্চা হবে না সহজে। প্রথম বাচ্চা যদি কোনো কারণে মিসক্যারেজ হয়, দ্বিতীয় তৃতীয় বাচ্চা তো পেটের মধ্যেই মারা যাবে। টেনশন না? তাহলে কি, তুমি যদি নেগেটিভ টাইপের হও, তোমাকে অবশ্যই নেগেটিভ টাইপের একটা ছেলে খুঁজে বের করতে হবে। কিন্তু তোমাকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে মেডিকেল সায়েন্স। কিভাবে রক্ষা করছে? কিভাবে রক্ষা করছে দেখো, আমাদের কিন্তু একটা চিকিৎসা ব্যবস্থা আছে এখানে অলরেডি।
তোমার এত টেনশন করার কিছু নাই। তুমি যদি নেগেটিভ টাইপের ছেলে খুঁজে না পাও, পজিটিভ টাইপের কাউকে বেছে নিও। তোমাকে বাঁচাবে মেডিকেল সায়েন্স। কিভাবে বাঁচাবে দেখো, প্রথম সন্তান হওয়ার 72 ঘন্টার মধ্যে তোমাকে একটা ইনজেকশন নিতে হবে, এনটিডি ইনজেকশন। দেখে বাজারে রোগাম নামে বিক্রি করা হয়, রোগাম। এটা একটা চিকিৎসার উপায়। আরো কয়েকটা চিকিৎসা আছে, বাচ্চা পেটে থাকা অবস্থায় চিকিৎসা করা যায়। যাই হোক, যেটা সবচেয়ে বেশি প্রচলিত আমি সেটাই বললাম। তুমি মনে করো যারা ছাত্রী আছো তাদের উদ্দেশ্যে বলতেছি, ছাত্ররা চলে যেতে পারো। যারা নেগেটিভ টাইপের ছাত্রী আছো, তারা যদি কারো পজিটিভের সাথে বিবাহ হয়, প্রথম সন্তান হওয়ার 72 ঘন্টার মধ্যে অবশ্যই এনটিডি ইনজেকশনটা নিয়ে নিতে হবে। এই ইনজেকশন নিলে এই ঝামেলাটা তোমার বডিতে আর হবে না, এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ সন্তানের কোনো প্রবলেম হবে না। বুঝা গেছে ভাইয়া? এই প্রিকশনটা বা প্রিভেনশনটা তোমরা ফলো করতে পারো। যারা নেগেটিভ টাইপের ছাত্রী আছো, প্রথম সন্তান হওয়ার 72 ঘন্টার মধ্যে এনটিডি ইনজেকশন লিখে রাখো, তোমরা জীবনে কাজে লাগবে। কখনো সব তো ভুলেই যাবা পড়া, এটা মনে রাখা লাগবে কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু তোমারই বিপদ। হ্যাঁ, কিছু কিছু পড়া জানতে হয়। তো এই আর কি, ইরাইথ্রোব্লাস্টোসিস ভিটারিস।